নমস্কার, আজ শুরু করবো সেট 3 ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বালুরঘাট হাই স্কুলের গার্লস হাই স্কুলের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন আছে 25.38 ডেসিমিটারকে ডেকামিটারে প্রকাশ করি। তো আমরা কি জানি যে 25.38 ডেসিমিটার সমান, ডেসিমিটারকে ডেকামিটার করতে হলে আমাদের কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হবে, 25.38 ভাজিত 100। তো যেহেতু দুটো শূন্য আছে তাহলে দশমিকটা ভাগ করলে বাঁ দিকে 2 ঘর সরে আসবে, অর্থাৎ দশমিকটা হবে 2538 এই 25 এর আগে, 2 এর আগে। তাহলে আমরা একটা শূন্য লাগাতে পারি, তাহলে 0.2538 ডেকা মিটার, অর্থাৎ এখানে অপশন এ কারেক্ট, এর অপশনটা কারেক্ট। 2 এর অঙ্ক আছে 0.25 এর 25% সমান কত? 0.25 এর 25% সমান 0.25 কে আমরা যদি দশমিক ভাঙি তাহলে 25 বাই হয় 100 গুণিত 25% মানে হচ্ছে 25 বাই 100। তাহলে এখানে আমরা 25 আর 25 গুণ করলে হয় 625 বাই একের পরে 4টে শূন্য 10,000। তো আমরা যদি ভাগ করার সময় যটা শূন্য থাকে ডান দিক থেকে তটার পর দশমিক বসালে ভাগ হয়ে যায়, ভাগ বা গুণ করার দরকার হয় না। তো এখানে যেহেতু 4টে শূন্য আছে, ডান দিক থেকে 4টে সংখ্যার পর দশমিক বসাতে হবে, কিন্তু আমার এখানে আছে 3টে সংখ্যা 625। যেহেতু সংখ্যা কম পড়ছে এখানে শূন্য লাগিয়ে 4টে করতে হবে, তারপর আমাকে দশমিকটা বসাতে হবে, অর্থাৎ 0.0625। 0.25 এর 25% এর পরিমাণ হচ্ছে 06.0625। পরের প্রশ্ন আছে 3টি মৌলিক সংখ্যার লসাগু কত? তো আমরা যদি 3টি মৌলিক সংখ্যার লসাগু হয় ওই সংখ্যা 3টির গুণফল। 3টি মৌলিক সংখ্যার লসাগু হলো ওই 3টি সংখ্যার গুণফল, ওই 3টি সংখ্যার গুণফল। চারের প্রশ্ন আছে সত্য অথবা মিথ্যা লিখো। সকল অসীম দশমিক সংখ্যায় আবৃত দশমিক সংখ্যা। সকল দশমিক সংখ্যায় হলো আবৃত দশমিক সংখ্যা। এই বক্তব্যটা সত্য নাকি মিথ্যা এটা বলতে বলা হয়েছে। তো এই সংখ্যাটা আমরা যদি দেখি ব্যাখ্যা করে, তো আবৃত দশমিক সংখ্যা কখন হয় না, কোন সংখ্যাকে আমরা যদি ভাগ করি তাহলে সেই ভাগফলের অংশটা যদি কোনো একটা সংখ্যা বা একাধিক সংখ্যা বারবার রিপিট আসে তাহলে সেইগুলোকে আমরা আবৃত দশমিক সংখ্যা বলি। তো সেইগুলো আমাদের কোনো ভাগ করার সময় আমরা এই ধরনের আবৃত দশমিক সংখ্যা পেয়ে থাকি। কিন্তু যদি কোনো সংখ্যাকে আমরা বর্গমূল করি, পূর্ণবর্গ সংখ্যা নয় এরকম কোনো সংখ্যাকে বর্গমূল করি, যেমন √11, √13, √15 এইসব সংখ্যাগুলো যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, 16, 25, 36 পূর্ণবর্গ সংখ্যা, এগুলো বর্গমূল করলে পূর্ণ সংখ্যার উত্তর আসে। কিন্তু এইগুলো ছাড়া যেসব সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো যদি আমরা বর্গমূল করি তাহলে তার উত্তর পূর্ণ সংখ্যায় আসে না, সেটা দশমিক সংখ্যায় আসে। কিন্তু সেই দশমিক সংখ্যায় কোনো সংখ্যা বারবার রিপিট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, অর্থাৎ সেই দশমিক সংখ্যাগুলো কিন্তু আবৃত দশমিক করে দেখানো যায় না। তাহলে বর্গমূলের সময় আমরা আবৃত পাচ্ছি না। তো এখানে বলছে সকল দশমিক সংখ্যায় আবৃত দশমিক সংখ্যা, সেটা কি করে সম্ভব? তো আমরা তো বর্গমূল বলে পাচ্ছি না, তাহলে এইটা আমরা বলবো বিবৃতিটা মিথ্যা। পরের প্রশ্ন আছে কোন পিরামিডের ভূমি পঞ্চভুজাকার হলে পিরামিডের প্রান্তিক সংখ্যা কত হবে? তো যদি পঞ্চভুজাকৃতি পিরামিড হয় তাহলে আমরা ভূমিতলে 5টা বাহু পাচ্ছি, প্রান্তিকী পাচ্ছি,
আর 5টা তল থেকে 5টা পার্শ্বতল একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, তার মানে আমরা সেখানে আরো 5টা প্রান্তিক পাচ্ছি, 5টা তল 5টা প্রান্তিক পাচ্ছি। তাহলে 5টা প্রান্তিক কি আমরা পার্শ্বতলে পাচ্ছি আর 5টা প্রান্তিক পাচ্ছি আমরা ভূমিতলে। তাহলে টোটাল প্রান্তিকের সংখ্যা হবে 10টা। তাহলে পঞ্চভুজাকৃতি কোন পিরামিডের ভূমি পঞ্চভুজাকৃতির প্রান্তিক সংখ্যা হবে 10টি। কোন পিরামিডের ভূমি পঞ্চভুজাকার হলে পিরামিডের প্রান্তিক সংখ্যা হবে 10টি। দুই দাগের একটা প্রশ্ন আছে, 40 লিটারের 3/20 অংশ সমান কত লিটার? 40 লিটারের 3/20 অংশ, 40 লিটারের 3/20 অংশ সমান ড্যাশ লিটার। তো আমরা যদি 40 গুণিত 3/20 করি তাহলে কি হয়? 20 দুগুণে 40, 2 3 6 লিটার। উত্তর হবে না 6। দুই প্রশ্ন আছে, গসাগু গণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। আমরা জানি সংখ্যা দুটির গুণফলে যা উত্তর হয় লসাগু এবং গসাগু গুণফলে সেটাই আসবে। তাহলে এখানে যে লসাগু গসাগু গণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, গসাগু গণিত লসাগু সমান হলো সংখ্যা দুটির গুণফল। মানের মধ্যে সেটা প্রথমে যাচ্ছে 0.63 মাথায় পৌনঃপুনিক। তো আমরা মানে পৌনঃপুনিক ওঠানোর সময় সমান ভগ্নাংশে করতে হলে 63 বাই হবে 2 9 অর্থাৎ 99। এটা গালাগুলি বলে হয় 9 × 9 = 63, 9 11 99 সমান হচ্ছে 7/11। এই একটা সামান্য ভগ্নাংশ হলো। আরো সামান্য ভগ্নাংশ দেওয়া আছে, এখানে 5/6 3/4, 5/6 আর 3/4। তো আমরা কোনো ভগ্নাংশকে ছোট বড় নির্ণয় করার সময় বা অঙ্কগুলো সাজানোর সময় আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এদেরকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তো তার জন্য আমাদের দরকার কি, এইভাবে দাগ নিয়ে আমাদের 4 6 এবং 11 এই তিনটে সংখ্যার লসাগু করতে হবে। 4 6 11 লসাগু কত হবে? 2 2 4 2 3 6 11। তাহলে হলো 2 2 4 4 12 12 11 132। তাহলে আমরা সবারই হরগুলোকে 132 করে নেব। 132 তাহলে 4 গুণিত 33, 33 আর 4 গুণ হয় 132। তাহলে আমরা এখানে 3 গুণিত 33, 3 33 হয় 99। আমরা জানি যে কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় তাহলে ভগ্নাংশটার ভ্যালু বা মান একই থাকে। এগুলো বলা হয় ওই ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ। তো আমরা এখানে প্রত্যেকটা সমতুল্য ভগ্নাংশ করে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে তারপর আমরা এগুলো ছোট থেকে বড় হিসেবে সাজাবো। তাহলে 6 গুণিত কত হবে? 6 গুণিত হবে 22। তাহলে আমি দেখব 5 গুণিত 22, 5 22 110 বাই 132। 11 গুণিত হবে 12, 7 গুণিত 12, 7 12 84 বাই 132। তাহলে আমরা দেখতে পেলাম তিনটা সংখ্যা কি, একটা হচ্ছে 84 বাই 132, 110 বাই 132, 99 বাই 132। তো সবারই হর যেহেতু সমান সমান 132 আছে, তাহলে আমরা লবগুলো দেখে নির্ণয় করতে পারবো কোন সংখ্যাটা ছোট আর কোন সংখ্যাটা বড়। এখানে দেখতে পাচ্ছি 84 84, এই সংখ্যাটা হচ্ছে সবথেকে ছোট। তাহলে এখানে কি লিখব? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সবচেয়ে ছোট হচ্ছে 84। তাহলে এই সংখ্যাটা এসেছে এখান থেকে। তাহলে আমরা এই সংখ্যাটা উত্তরে লিখব না, তার পরিবর্তে যেখান থেকে এসেছে সংখ্যাটা সেই সংখ্যা লিখব, অর্থাৎ 0.63 পৌনঃপুনিক। তারপর আসছে 84 পর আসছে 99, মানে 110 সবচেয়ে বড়। তাহলে 99 এসেছে অর্থাৎ 3/4 থেকে। তাহলে এখানে লিখব 3/4। তারপর আসছে 110 বাই 132, অর্থাৎ থেকে এসেছে 5/6 থেকে। তাহলে লিখব 5/6। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই।
পরের প্রশ্ন দেওয়া আছে 55 মিটার লম্বা একটি বাঁশের 11 মিটার জল ও কাদার নিচে পোঁতা আছে, আর বাঁশটির শতকরা কত অংশ জল ও কাদার উপরে আছে। তাহলে 55 মিটার বাঁশে যদি 11 মিটার জল ও কাদায় পোঁতা থাকে, তাহলে উপর দিকে কতটা আছে? 55 থেকে 11 বাদ দিলে পেয়ে যাবো 44 মিটার। এরপরে শতকরা বের করার সময় কি করবো না, যেটা বাইরে বেরিয়ে আছে সেইটা বাই মোট বাঁশের দৈর্ঘ্য বলে তো 100। তাহলে আমরা এটা লিখবো যে বাঁশটি জলের ও কাদার উপরে আছে, বাঁশটি জল ও কাদার উপরে আছে, মোট বাঁশের দৈর্ঘ্য 55 মিটার, জল ও কাদার মধ্যে আছে 11 মিটার, বাদ দিলে হয় 44 মিটার। এরপর শতকরা কত উপরে আছে, অতএব বলে যে বাঁশটি শতকরা কত অংশ জল ও কাদার উপরে আছে। বাঁশটি শতকরা জল ও কাদার উপরে আছে 44 মিটার উপরে আছে। মোট বাঁশটা দেখো 55 মিটার, শতকরার জন্য গুণিত 100। 11 দিয়ে কাটছি, 11 4 44, 11 5 55, 5 20 100, 4 20 80 মিটার। তাহলে শতকরা 80 মিটার বাঁশটি জল ও কাদার উপরে আছে। এরপর দিয়েছে সরল করতে বলা হয়েছে। পঁয়তাল্লিশ দশমিক 85 মাইনাস 6.29 প্লাস 15.06, এই অংশটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর এখান থেকে এই অংশটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাজিত 5। তো প্রথমে আমরা যদি প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে, তো প্রথম ব্র্যাকেটের কাজ কি যোগ করতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট রইল এবারে 45.85 মাইনাস যোগ করলে কত হয় 9 6 15 5 হাতে 1 2 কে 3 5 আর 6 11 1 হাতে 1 1 আর 2 21.35 ভাজিত 5। বিয়োগ করব, এখান থেকে 5 5 বাদ দিলে 0 হয়, 8 থেকে 3 বাদ দিলে 5 হয়, দশমিকটা নামালাম, 2 5 থেকে 1 বাদ দিলে 4, 4 থেকে 2 বাদ দিলে 2, 24.50 ভাজিত 5। 5 দিয়ে ভাগ করলে 5 4 20 21 বাই 23, 4 ভাগ করলে দশমিক কত দিলাম 5 9 45 0, 4.90। আমরা এটা 0 দিতে পারি বা না দিতে পারি, কোনো সমস্যা নেই, দশমিক পর 0 কোনো ভুল হয় না। আজ আমরা মোটর গাড়িতে করে 94.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। ওই পথ যেতে কত পেট্রোল খরচ করবে? তো আমাদের এখানে 1 লিটার যেতে যে পেট্রোল খরচ করছে, তাহলে সেটা 94.5 কিলোমিটার যেতে কত পেট্রোল খরচ হবে গুণ করলে পেয়ে যাবো আমরা। তাহলে এখান থেকে আমরা লিখব যে 94.5 গুণিত 0.078 সমান, এবার গুণটা বাইরে করতে হবে, 4 8 32 33 3 8 9 72 75 7 দিয়ে গুণ করলে 7 5 35 5 हाथ 3 7 4 8 29 31 1 3 7 9 61 64 66 9 6 11 5 7 8 9 1 7 তাহলে আমরা গুণফল পাচ্ছি 7.371 লিটার। তাহলে উত্তর লিখব যে ওই পথ যেতে 7.371 লিটার, ওই পথ যেতে 7.371 লিটার
পেট্রোল লাগবে। 4 দাগের অঙ্ক আছে। চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনির ব্যবহার কমাবো। বর্তমানে আমরা প্রতিদিন 650 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব এবং প্রতিদিন কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম করে চিনি ব্যবহার করব হিসাব করে রাখি। তাহলে 4% চিনি ব্যবহার কমছে, তাহলে চিনির ব্যবহার কমাবো। চিনির ব্যবহার কমাবো 4%। 4% এর অর্থ হলো যদি 100 গ্রাম চিনির ব্যবহার হয় তাহলে 4 গ্রাম কমবে। তো এই হিসাবে যদি 625 গ্রাম চিনি ব্যবহার হয় তাহলে 4% হিসেবে কত গ্রাম কমছে সেই পরিমাণটাকে বের করি। 4% কথার অর্থ হলো 100 গ্রামে 4 গ্রাম, মানে 4/100। এই হিসাবে 625 গ্রাম গুণিত 625, তাহলে গুণ করলে পাচ্ছি কত? 4 দিয়ে কাটবো, 4 25 এ 100 হয়, 25 25 625, তাহলে 25 গ্রাম। 100 গ্রামের 4 গ্রাম হলে 625 গ্রামের হিসাবে হয় 25 গ্রাম। তাহলে দৈনিক এই 25 গ্রাম চিনি ব্যবহার কম করা হবে। আর চিনি ব্যবহার করলে কতটা হবে? কত না, 625 গ্রাম করে ব্যবহার হয়েছিল, তার থেকে 25 গ্রাম বাদ দিয়ে বাকিটা ব্যবহার হবে। তো সেই পরিমাণটা হবে 625 মানে 600 গ্রাম করে। তো এখানে আমরা লিখবো যে কমানোর পর প্রতিদিন কত গ্রাম ব্যবহার করব। আচ্ছা, এখানে দুটো উত্তর রেখে দিয়েছে। তাহলে উত্তরটা হচ্ছে যে প্রতিদিন চিনির ব্যবহার কমবে, প্রতিদিন চিনির ব্যবহার কমাবো 25 গ্রাম। তাহলে প্রতিদিন চিনি ব্যবহার হবে, প্রতিদিন চিনির ব্যবহার হবে। আগে 625 গ্রাম করে হতো, এখন 25 গ্রাম করে কম খাওয়া হচ্ছে, তাহলে এখন প্রতিদিন হবে 600 গ্রাম করে চিনি ব্যবহার। আর ডেইলি 600 গ্রাম চিনি ব্যবহার করব। দুটি সংখ্যার যোগফল 384 এবং দুটি সংখ্যার গসাগু 48, সংখ্যা দুটি কি কি হতে পারে তা নির্ণয় করি। এই অঙ্কটা আমরা কিভাবে করব? প্রথমে যে দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল 384, এই 384 কে দুটি সংখ্যার গসাগু 48 দিয়ে কোথায় ভাগ করতে হবে। তো এটা আমরা ভাগ করে কত লিখতে পাচ্ছি? 48 দিয়ে 384 কে ভাগ করা হয়, 384 8 দিয়ে আছে, 8 8 64 8 6 8 6 32 6 8 8। এই যে ভাগফলটা পেলাম আমরা 8, এই ভাগফলটাকে আমরা দুটো মৌলিক সংখ্যার সমষ্টি রূপে দেখাবো। মৌলিক সংখ্যা কেন দেখাচ্ছি সেটা পরে বলছি। তাহলে 8 কে দুটি মৌলিক সংখ্যার সমষ্টি রূপে দেখিয়ে পাই। মৌলিক সংখ্যাগুলো কি হতে পারে? 1 প্লাস 7 হতে পারে, 1 প্লাস 7 মৌলিক সংখ্যা। আর কি হতে পারে? 3 প্লাস 5, তাহলে 7 আর 8, আর 3 আর প্লাস 5 8। আরো যে সংখ্যাগুলো রয়েছে 6 প্লাস 2 বা 4 প্লাস 4, ওখানে আমার যৌগিক সংখ্যা রয়েছে, 6 যৌগিক সংখ্যা, 4 যৌগিক সংখ্যা। ফলে যৌগিক সংখ্যাগুলো এখানে এলাও করা যাচ্ছে না। যৌগিক সংখ্যা এলাও করলে কি হবে? এই যে গসাগুলো রয়েছে পাল্টে যাবে, 48 থেকে বেশি হয়ে যাবে। সেই জন্য যৌগিক সংখ্যাগুলো বাদ দিয়ে কত শুধু যেগুলো মৌলিক সংখ্যা সমষ্টি সেগুলো নেব। তাহলে নিলাম 1 প্লাস 7 এবং 3 প্লাস 8 5। অতএব সংখ্যাগুলি হতে পারে, সংখ্যাগুলি কি কি হতে পারে? সংখ্যাগুলি হতে পারে কি হতে পারে? এই 48 কে 48 গুণিত 1, 48 গুণিত 7, এই দুটো সংখ্যা হতে পারে। এই দুটো সংখ্যা কি? একটা হচ্ছে 48, একটা 48, আর 7 দিয়ে গুণ করলে 7 8 56, 6 হাতে 5, 7 4 28 আর 5 33। 48 এবং 336 এই দুটো সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে পাবো 384। আর যদি এদের আমরা গসাগু করি তাহলে 48 পাবো। আর কি হতে পারে? 48 গুণিত 3, 48 গুণিত 5। এখানে পাচ্ছি 3 8 24 4 হাতে 2 3 4 12 দিয়ে 14 144, 5 4 40 7 4 5 4 24 240।
144 এবং 240 এই দুটো সংখ্যা যদি আমরা গসাগু করি তাহলে পাবো 48, আর যদি আমরা যোগ করি তাহলে পাবো 384। তো আমাদের এখানে যৌগিক সংখ্যাগুলো নেওয়া যাচ্ছে না। তিনের নম্বর 6, 8, 10, 12 দিয়ে বিভাজ্য এমন কিছু সংখ্যা নির্ণয় করি যা 300 ও 500 এর মধ্যবর্তী অবস্থিত। তাহলে 6, 8, 10, 12 এই চারটে সংখ্যার দ্বারা বিভাজ্য সংখ্যাটা হবে এই সংখ্যার লসাগু। তাহলে প্রথমে 6, 8, 10, 12 এই লসাগু নির্ণয় করি। 6, 8, 10, 12 এই লসাগু কত? 2 দিয়ে ভাগ করব। 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12। ফের 2 দিয়ে জানলে হয় 3টা রইল, 2 4 5 রইল, 2 3 6। फिर 3 4 হয় 1, 2 রইল, 5 রইল, 3 1 3। তাহলে 6, 8, 10, 12 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5। 5 গুণ 10, 10 3 30, 3 60, 60 গুণ 120। 120 সংখ্যাটা 6, 8, 10, 12 দ্বারা বিভাজ্য। এইবারে বলেছে যে সংখ্যাটা নির্ণয় করবো সেটা হচ্ছে 300 আর 500 মাঝে থাকতে হবে। তো আমরা জানি যে 120 6, 8, 10, 12 দ্বারা বিভাজ্য। এরপর 120 এর সমস্ত গুণিতক মানে একে 2 3 4 5 6 7 যাই দিয়ে গুণ করি না কেন, এর যে গুণিতকগুলো পাবো সেই সমস্ত গুণিতকগুলো 6, 8, 10, 12 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা 120 এর গুণিতকগুলো কি পাচ্ছি? 120 গুণিত 2 সমান 240, 120 গুণিত 3 সমান 360, 120 গুণিত 4 সমান হচ্ছে 480, 120 গুণিত 5 সমান হচ্ছে 520 600। তো এখানে বলা হয়েছে যে 300 এবং 500 এর মাঝে অবস্থিত সেই সংখ্যাগুলো কি? 300 এবং 500 এর মাঝে আমরা পাচ্ছি এই দুটো সংখ্যা, 360 300 থেকে বেশি 500 থেকে কম, এবং 480 এটাও এই 300 থেকে বেশি 500 থেকে কম। তো 300 ও 500 এর মাঝখানে এই দুটো সংখ্যা পাচ্ছি। এই দুটো সংখ্যা 120 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এইগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে চাওয়া হয়েছে একটা সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো আমরা যে কোনো একটা লিখব, 360 বা 480 যেটা লিখব সেটাই উত্তর সঠিক হবে। তাহলে এখানে লিখব যে 8 6 8 10 12 দ্বারা বিভাজ্য 300 ও 500 এর মাঝের মধ্যে অবস্থিত একটি সংখ্যা হলো 360 বা 480 লিখতে পারি আমরা। পাঁচের দাগে প্রশ্ন আছে ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও। তো আমরা ঘনবস্তু বলতে বুঝি যেসব পদার্থের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, আয়তন আছে, ভর আছে, এইগুলি হচ্ছে সব ঘনবস্তু। যেমন আমি ধরে নিচ্ছি যে এই বক্সটা একটা ঘনবস্তু, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, আয়তন আছে, ভর আছে, এই সমস্ত গুণগুলো আছে, তাই এটাকে আমরা ঘনবস্তু বলতে পারি। তাহলে ঘনবস্তু সংজ্ঞাটা আমরা লিখব যে ঘনবস্তু যেসব পদার্থের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তন ইত্যাদি আছে তাদের ঘনবস্তু বলা হয়। যেমন উদাহরণ হিসেবে কি বললাম, যেমন জ্যামিতি বক্স, স্কুলে যে ডাস্টার ব্যবহার করা হয় বোর্ড মোছার জন্য, সেই ডাস্টার, বই, ইট, এগুলো সবই ঘনবস্তু উদাহরণ। বাক্স, এগুলো সব ঘনবস্তু উদাহরণ। বই, ইট, ডাস্টার, জ্যামিতি বক্স ইত্যাদি, এগুলো সব ঘনবস্তু উদাহরণ। একটি আয়তঘনকের তল কটি ও ধার কটি আছে। একটি আয়তঘনক, আমরা এই ঘনবস্তুটি দেখি এটা একটা আয়তঘনক, কারণ এর প্রত্যেকটা তল আয়তাকার, ঠিক আছে, তার জন্য এটাকে আমরা আয়তঘনক বলতে পারি। কি কি চাওয়া হয়েছে? এর
কটি তল আছে। তল আমরা কটা দেখেছি, উপরে একটা নিচে একটা, এই পাশে একটা এই পাশে একটা আর এই পাশে একটা এই পাশে একটা, মোট কটা হলো 6টা। উপর নিচে দুটো, এই পাশে দুটো 4টে আর দুই পাশে দুটো 6টা। মোট আমরা তল পাচ্ছি 6টা। আর কি পাচ্ছি, কটি ধার আছে। ধার বলতে এই যে কিনারা, এগুলো ধার বলা হয়। তাহলে আমরা কিনারার সংখ্যা পাচ্ছি কত, এইদিকে 1 2 3 4, এদিকেও 1 2 3 4 আর এদিকে দুটো 4টে। তাহলে 4 4 8 আছে, টোটাল 12টা। তাহলে আমরা এখানে কি লিখবো, আয়তঘনকের তল 6টা, ধার 12টা। দুই প্রশ্ন আছে, আয়তঘনকের তল সংখ্যা 6টি, ধার বা এগুলোকে প্রান্তিকীয় বলা হয় অনেক সময়, প্রান্তিক ধার আছে 12টি। তিনের প্রশ্ন আছে, একটা ছবি দেওয়া আছে, ত্রিভুজের ছবি। প্রশ্ন হলো, এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটার মধ্যে কটা সরলরেখাংশ আছে, বলে দেখি কটা সরলরেখাংশ আছে। প্রথম হচ্ছে, যদি আমরা এটাকে বুঝবার সুবিধার জন্য আমি নাম ব্যবহার করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কটা সরলরেখাংশের নাম দিয়ে বলবো। তারপরে সংখ্যাটা বুঝে যাওয়ার পরে নামগুলো না দিলে চলবে, বাট সংখ্যাটা কত হচ্ছে সেটা বোঝার জন্য নাম ইউজ করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি করছে, আমি নাম দিলাম এ বি সি, এখানে নাম দিলাম ডি, এখানে নাম দিলাম ই। এবার সরলরেখাংশটা এক এক করে বলছি। প্রথমে আছে এ বি, তারপর আছে এসি, তারপর আছে বিসি, তিনটে পেয়ে গেলাম। এরপর আসছে বিডি, একটা আছে সিডি, একটা আছে এই, পেলাম এগুলো। এরপরে আমরা কি পাচ্ছি, খন্ড খন্ড অংশগুলো। একটা পাচ্ছি আমরা এ বি ই, এখান থেকে এই পর্যন্ত। একটা পাচ্ছি সিই, একটা পাচ্ছি বিই, একটা পাচ্ছি এডি। টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এখানে পেলাম টোটাল 10টা সরলরেখাংশ। তো এই নামগুলো ব্যবহার করলাম বুঝবার জন্য, আমি নামগুলো সব মুছে দিচ্ছি। তাহলে শুধু উত্তর লিখবো আমরা, এখান থেকে পেলাম টোটাল 10টা সরলরেখাংশ। অতএব প্রদত্ত চিত্রে সরলরেখাংশের সংখ্যা 10টি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে একটা লাইক করে বলবে।